হুম। আপনি চুক্তি করলেন বাণিজ্যের, আর ট্রাম্প যে শুল্কটা আরোপ করছে এটা কিন্তু সিকিউরিটি অ্যাক্টের ক্ষমতা বলে করেছে, মানে সিকিউরিটি এক নাম্বার অ্যাক্ট। যদি সিকিউরিটি এক নাম্বার অ্যাক্ট হয়, তাহলে সিকিউরিটি বিষয়ে আমরা কি চুক্তি করলাম সেটা তো আমরা কাউকে বললাম না। বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কি চুক্তি হলো মানুষের জানার অধিকার আছে। এই যে শুল্কর যে নাটকের মধ্যে আমরা পড়লাম যে 32%, ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা একদম বাসায় দিতেছেন ইয়ে দিয়ে, স্ট্যাটাস দিয়ে, যে আমরা একটা বিরাট হিজরত করে বিজয় অর্জন করে আসছি, যে 20% নিয়ে আসছি, কিন্তু একবারও বলতেছেন না এই বিশ্বের সঙ্গে আরো 15, আগের 15 যুক্ত হয়ে 25% হচ্ছে, আগে এইটা 16, কিন্তু বলতেছেন না, আমরা গার্মেন্টসের 16, 20%। গার্মেন্টসের 16, 16। গার্মেন্টসে কিন্তু আচ্ছা, 16। 16, তাইলে 36%। সেই 36% হচ্ছে, এটা কিন্তু তারা বলতেছেন না। তারা কিন্তু একজন আরেকজনকে ঢুল পিটাইতেছেন, প্রধান উপদেষ্টা পিটাইতেছেন, এবং ফাউজুল কবির দেখলাম উনি ইয়ে দিচ্ছেন, জ্বালানি উপদেষ্টা বশির, এই যে আপনি বলেন বীর উপদেষ্টাকে বলছেন এই উনি তো বিরাট কাজ করেছেন, এটা তার বিরাট অর্জন। হ্যাঁ, যে উনি 20% করে আসছেন। সেই ওয়াশিংটন থেকে দেখলাম যে একটা বিরাট অর্জন হয়ে গেছে, ওয়াশিংটন থেকে প্রেস মিনিস্টার বিবৃতি দিচ্ছেন সংবাদ মাধ্যমকে, যে বিরাট অর্জন হয়ে গেছে আমাদের। আসলে কি হলো? এক নাম্বার, এখানে অনেকেই প্রশ্ন করেছেন, আমরা যখন এই আলোচনা শুরু করি তখন অনেকেই বলছেন যে ভাই এনডিএ নিয়ে একটু কথা বলেন, যে এনডিএ তে আসলে কি, মানে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা হলো, আমরা কোন জিনিসটা ডিসক্লোজ এর করছি, আগে আমরা আলোচনা করেছি, তো এটা তো আমরা আলোচনা আলোচনা করছি, করেছি। তারপরে এখন যেহেতু এটা ইয়ে হয়েছে, একটু আপনি যদি আপনার জায়গা শুনেন, থেকে এটা নিয়ে একটু আলোচনা করেন। এনডিএ তে কি আছে, এনডিএ তে কি আছে স্পষ্ট কথা বলি, এনডিএ তে যেটা আছে সেটা কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যেই আছে। কিন্তু হুম। যেটা নাই স্পেসিফিক, সেটা হলো আমি আপনাকে বলি, প্রধান উপদেষ্টাতে আছে, খলিল সাহেবের বক্তব্যে আছে, তারপরে বিডি উপদেষ্টা, যে বাণিজ্য উপদেষ্টা, তার বক্তব্য আছে, হ্যাঁ। সবার বক্তব্য সেটা কি, আহ, এটা খুব ভালোভাবে ইয়ে করছেন, খলিল সাহেব বলছেন যে আমেরিকা এটা কি দিয়ে করতেছে, আমেরিকা তাদের প্রেসিডেন্টের একটা ইমার্জেন্সি অ্যাক্ট দিয়ে এটা করতেছে, এবং সেই একটা হলো সিকিউরিটি অ্যাক্ট। তাইলে আপনি দেখেন, হুম। আপনি চুক্তি করলেন বাণিজ্যের, আর ট্রাম্প যে শুল্কটা আরোপ করছে এটা কিন্তু সিকিউরিটি অ্যাক্টের ক্ষমতা বলে করেছে, মানে আমেরিকার নিরাপত্তা কোথাও বিঘ্নিত হচ্ছে কিনা, সেই অর্থনৈতিক নিরাপত্তা, তার কূটনৈতিক হুম। নিরাপত্তা, তার ভৌগোলিক নিরাপত্তা, সব নিরাপত্তার প্রশ্ন এখানে জড়িত। যে কারণে খলিল সাহেব নিজে বলছেন যে এই জন্য আমি ওখানে মিটিং মিছিলে গেছিলাম। ঠিক আছে, উনি তো ওখানে বসে কফি খাইছেন, তো তো উনি বলছেন, তো উনি কিন্তু এই কথাটা সেটা হলো সিকিউরিটি, এই সিকিউরিটি প্রশ্ন তো বাংলাদেশে এখন পর্যন্ত কেউ কথা বলেনি, কেউ ডিসক্লোজ করে না হোয়াট ইজ হ্যাপেন ইন দ্য সিকিউরিটি। প্লাস শুধু যে খলিল সাহেব বলছে তা না, আপনি প্রধান উপদেষ্টার নিজের বক্তব্যের মধ্যে আছে, আমি আপনাকে যদি আহ প্রধান উপদেষ্টার বক্তব্যটা যদি আপনি বের করতে পারতেন তাহলে খুব ভালো হতো। আহ প্রধান উপদেষ্টা তো একটা হ্যাঁ, স্ট্যাটাস দিয়েছিলেন। আমি বলি, হ্যাঁ, আর না, প্রধান উপদেষ্টা অনেক কিছু বলছেন, তার মধ্যে এইটুকু আমি আপনাকে অনেক কিছু, উনি দুইটা, ওনার কিন্তু একটা হলো প্রেস স্টেটমেন্ট, আরেকটা হলো উনি বিবৃতি দিয়েছেন, সরি, বিবৃতি একটা দিয়েছে। হলো একটা বিবৃতি, আরেকটা উনি বাসসের সাথে কি যেন বলছেন, ওই স্টেটমেন্টটা কিন্তু আহ, ইয়েতে আমেরিকাতে বাংলাদেশ এম্বাসির দূতাবাসের, বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটের মধ্যে ওটা আছে। উনি যেটা বলছেন, আচ্ছা। উনি সাফল্য টাফল্য অনেক কিছু বলে উনি যেটা বলছেন সেটা আপনাকে বলি, যেটা প্রধান উপদেষ্টার বিবৃতির মধ্যে উল্লেখ করা আছে, আলোচকরা, মানে আলোচকদের প্রশংসা করতে হবে, আলোচকরা চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে একটি জটিল আলোচনাকে সফলভাবে এগিয়ে নিয়েছেন। জটিল আলোচনা, খেয়াল করে দেখেন, হুম। তার মানে শুধুমাত্র যে শুল্ক জটিল। বিষয়টা এখানে না, জটিল। এর আগে কিন্তু বললাম যে খলিল নিজে স্বীকার করেছে যে ট্রাম্প কোন আইনে এটা করেছে, এবং সেই আইনের কারণে এখানে সিকিউরিটি একটা এক নাম্বার অ্যাক্ট, সিকিউরিটি অ্যাক্ট দিয়ে সে এটা করেছে। সো সিকিউরিটি এক নাম্বার অ্যাক্ট, যদি সিকিউরিটি এক নাম্বার অ্যাক্ট হয়, তাহলে সিকিউরিটি বিষয়ে আমরা কি চুক্তি করলাম সেটা তো আমরা কাউকে বললাম না। দেখেন, প্রধান উপদেষ্টা বলছে যেখানে আমরা শুল্কের নিয়ে আলোচনা করছি, শুল্ক 20% আসছে, কিন্তু অশুল্ক, অশুল্ক নিয়ে হুম। কি হয়েছে সেটা আমরা কিন্তু এখনো বলি নাই, এখনো বাংলাদেশের মানুষকে জানানো হয়নি অশুল্ক কি বাধা, কি জিনিস সেটা, আমেরিকার সাথে কি চুক্তি হুম। হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষকে জানানো হয়নি। প্লাস আপনি জানেন বিমান কিনবে, বোয়িং কিনবে, অমুক কিনবে, কিন্তু অশুল্ক বাধা কোনগুলি, অশুল্ক বাধার মধ্যে অনেক কিছু আছে, শ্রমিক ব্যাপার আছে, বিভিন্ন বিষয় থাকতে পারে, যে কোনো বিষয় তারা ঢুকায় নেয়, এবং জাতীয় নিরাপত্তার ইস্যুগুলো অন্তর্ভুক্ত ছিল। কার জাতীয় নিরাপত্তা, এটা কিন্তু প্রধান উপদেষ্টা বলেনি। আমি ধরে নিলাম তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা,
তাহলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ইস্যু নিয়ে কথা হয়েছে, চুক্তি হুম। হয়েছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কি চুক্তি হলো মানুষের জানার অধিকার আছে। আমি Right. আমি কি আপনাকে টু দি পয়েন্ট বুঝাইতে পারছি পরিষ্কার। জিনিসটা? হুম। আলোচনাটা হলো শুল্ক, নির্ধারণ হলো শুল্ক। আর প্রধান উপদেষ্টা বিবৃতির মধ্যে আছে যেখানে শুল্ক, অশুল্ক এবং জাতীয় নিরাপত্তার ইস্যুগুলো অন্তর্ভুক্ত ছিল। অন্তর্ভুক্ত আছে। খলিলুর রহমান সাহেব বলছেন যে ট্রাম্প তাদের ইমার্জেন্সি সিকিউরিটি অ্যাক্টের অধীনে এই কাজটা করাতে উনি অ্যাজ সিকিউরিটি অ্যাডভাইজার ওখানে উপস্থিত ছিলেন। খেয়াল করে দেখেন লিঙ্ক গুলো। ট্রাম্প কিন্তু সিকিউরিটি অ্যাক্টের এই ওনার কথা অনুযায়ী, আমি এক্স্যাক্টলি জানি না, উনি বলেছেন কোট আন কোট বলছেন, উনি বলছে ট্রাম্প তাদের ইমার্জেন্সি সিকিউরিটি অ্যাক্ট দিয়ে এই কাজটা করছে। যদি হুম। ট্রাম্প তাদের ইমার্জেন্সি সিকিউরিটি অ্যাক্ট করে থাকে তাহলে ট্রাম্প তার দেশের নিরাপত্তাকে আগে প্রাধান্য দিয়েছে। সেটা কি নিরাপত্তা? সে অর্থনৈতিক নিরাপত্তা, তার সামরিক নিরাপত্তা, সব নিরাপত্তাকে সে প্রশ্ন দিয়েছে। এখন এখানে আমাদের অর্থনৈতিক নিরাপত্তা কিন্তু আলোচ্য বিষয় নাকি। আপনি আসেন সামরিক নিরাপত্তার কি হলো তাইলে? এটা হলো আমেরিকার দিক থেকে, আমরা আমেরিকা আমাদের কাছে কি নিল এটা আমরা জানি না। ওকে, হুম। এক। আর বাংলাদেশের জাতীয় নিরাপত্তার প্রশ্ন আমরা বা আমেরিকা কি দিয়ে দিলাম? দুইটা জিনিস, একটা আমেরিকা আমার কাছ থেকে কি নিয়ে গেল, আরেকটা হলো আমরা কি দিলাম। আমরা কি দিলাম সেটা তো কাউকে জানানো হলো না। অশুল্ক বাধা কি কি বিষয়ে আমরা তাদের কাছে মাথা নত করলাম, তাদের কথা শুনলাম, আমরা তো জনগণকে জানালাম না। অথচ আমরা একে অপরকে অভিনন্দন জানাতে ব্যস্ত। আমি এই প্রধান উপদেষ্টার এই অভিনন্দন বার্তা এবং এই স্টেটমেন্টের পরে মানে আপনারা বলি কতগুলি দেশ দেখেন, মানে দেশের সংখ্যা হলো 26 কত 52 আর 25 কত হয় 75 77। হ্যাঁ, 77। তো 77টা দেশের একসাথে কিন্তু শুল্ক আরোপ হয়েছে। তো 77 দেশের সাথে একসাথে শুল্ক আরোপ হয়েছে, এটা একক কৃতিত্ব দাবি করছে কেন? এটা তো ট্রাম্প একতরফা করছে। 77টা দেশের সাথে কি সে এরকম বসে বসে আলোচনা করে ঠিক করছে? কেন বলিস, এখানেও আবার স্বীকৃতি আছে কিন্তু খলিল সাহেবের কথার মধ্যে। খলিল সাহেব বলছেন কি জানেন? খলিল সাহেব এগুলা কিন্তু ইন্টারভিউ দিয়ে ফেলছে, তো এগুলো আর লুকাইতে পারবে না। খলিল সাহেব বলছেন না, কোত্থেকে লুকাবে সে এক কথা বলছে লবিস নিয়োগ সম্পর্কে সে বলতে গেছে। লবিসটা করবে নাকি? সে একেবারে লবিসটা করবে কি করছে? লবিসটা আমরা $1 মিলিয়ন দেবো, তাতে লবিস আমাদের জন্য কি কি করবে। আবার জানেন সে আবার বলছে আমার এত বছরের আংটার্ডের এত বছর 25 বছরের অভিজ্ঞতা আছে, সে অভিজ্ঞতাতে আমি জানি যে লবিসটা কি করে। লবিসটা কিন্তু নিচে ফুটনোটে একটা কথা লেখা রাখে যে আমরা আলোচনায় সফল হতে পারি না পারি এটা কোনো প্রশ্ন করা যাবে না। উনি বলতেছে, আমি ওনার কথাগুলোই বলতেছি। এবং সেখানে উনি বলছেন যে ইউএসটিআর আলোচনার পরে এগুলি ট্রাম্পের কাছে কি বলে হোয়াইট হাউসে যায়, সেখান থেকে নির্ধারিত। দেখেন পেটের কথা কিন্তু লুকায় রাখলে কিন্তু পারা যায় না, এটা কিন্তু হোয়াইট হাউসে নির্ধারিত হয়েছে। তিনি সেখানে হোয়াইট হাউসে কে যেতে পারবে কোশ্চেন করছে, তার মানে উনি হোয়াইট হাউস যেতে পারেন নাই। তার মানে হোয়াইট হাউসে করলে তাহলে কি নেগোসিয়েশন হলো, কার সাথে নেগোসিয়েশন হলো? ট্রাম্প এককভাবে এই 77টা দেশের উপর যখন ডেট শেষ হয়ে যাচ্ছে তখন এককভাবে সে যেটা ঘোষণা দিচ্ছে, আজ থেকে আমি কয়বার বলছি যে সে দুবাই থেকে ঘোষণা দিয়ে আসছে, সে কিন্তু এককভাবে সে নিজে থেকে ঘোষণা দিচ্ছে, সিদ্ধান্ত দিবে। 77টা দেশের উপরে এককভাবে সে ঘোষণা দিয়ে বসে আছে। আর এনারা কি পাইলাম মানে পাশার মধ্যে যে থাপড়াইতে থাকে না, যে আমি কি পাইলাম না পাইলাম এটা কারণ না, কিন্তু পাশাতে থাপড়াইলাম আমি, এবং একে অপরের পাশে থাপড়াচ্ছে। কিন্তু আমি ভিয়েতনামেরটা দেখেছি, আমি পাকিস্তানেরটাও দেখেছি, আমি মানে ওদের ওদের মিডিয়া গুলা দেখেছি, ভিয়েতনামেরটা দেখেছি, আরো বেশ কয়েকটা দেশে দেখেছি। কোন দেশ এরকম মানে পাছা থাপড়ানো বিবৃতি দেয়নি। প্রত্যেকে কিন্তু এখন পর্যন্ত খুশি না, আর আমরা কিন্তু খুশিতে পাছা থাপড়াচ্ছি। মহা খুশি, শুধু খুশি না তো, আমরা মহা খুশি। এনি কান্ট্রি ইনক্লুডিং পাকিস্তান, যে পাকিস্তানকে বলে পাকিস্তান আমেরিকা ইন্ডিয়া বলতেছে পাকিস্তানকে বেশি সুবিধা দিচ্ছে 19% করে, সে পাকিস্তান পর্যন্ত এখন পর্যন্ত প্রশংসা করে। আর আমরা আমাদের এটা কালকে মিডিয়াতে আলাপ করবো, এটা কোন ধরনের সাংবাদিকতা আমি জানি না, মহা সাংবাদিকতা চলতেছে যে প্রত্যেকটা টেলিভিশনে একই বক্তৃতা ইন্টারভিউ হিসেবে চালানো হচ্ছে। সেখানে কিন্তু এই খলিল সাহেবের বক্তব্য আছে, বিডি উপদেষ্টার বক্তব্য আছে, সবার বক্তব্য আছে। কিন্তু আপনি প্লিজ খেয়াল করে একটু আজকে রাতে আপনি সময় পেলে এগুলো একটু খুব ভালো করে আপনি যদি রাখেন, আমার যদি একটু দেন, আইল বি ভেরি হ্যাপি। আপনি আমার কপিগুলো যদি পাঠিয়ে দিতে পারেন, আমি কালকে এটা নিয়ে আপনার সামনে করবো যে আসলে ওখানে আমরা
কি দিয়েছি সেটা সময়, এবং নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নিয়ে সে বলছে, এটা তো বলতে পারবো না। তাহলে জাতি জানে, এবং আমি জানি যে বাংলাদেশের কেউ মানে নান এই এই আমাদের সিকিউরিটি ইস্যুজ যে কি এগ্রিমেন্ট হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। কেউ মানে জানে কিন্তু বলে নাই, কাউকে বলে না। জাতির সামনে এটা অন্ধকারে রাখা হয়েছে। ইচ এন্ড এভরিবডির বক্তব্যের মধ্যে আছে, ইনক্লুডিং প্রধান উপদেষ্টার এই তার অভিনন্দন বার্তার মধ্যেই আছে যে আমরা কিন্তু জাতীয় নিরাপত্তা ইস্যুতে কথা বলছি। জাতীয় নিরাপত্তা, উনি তো নিশ্চয়ই আমেরিকার জাতীয় নিরাপত্তা নিয়ে কথা বলেন নাই, উনি নিশ্চয়ই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ইস্যুতেই কথা বলছেন। তাহলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ইস্যু যে কথা বলে থাকেন, বাংলাদেশের মানুষ জানলো না কেন? উনি কে যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ইস্যুতে সকল দলের সাথে কথা না বলে, উনি কে যে উনি একজন অনির্বাচিত সরকার, উনি সকল দলকে না জেনে? আমি জানি না, আমি দেখলাম যে খুশির খবর হিসাবে বিএনপিও পাশা থাপড়াচ্ছে, আমির খসরু মাহমুদ, সবাই থাপড়ে। থাপড়াক, বুঝতে পারবে কদিন। আমি একটা শুধু উদাহরণ দিই কি হবে নিরাপত্তা ইস্যুতে। কিছু তো আমি বলতে পারবো না কোনটুকু আপনি দিয়ে আসছেন, কোনটুকু আপনি পাইছেন, আমেরিকার মেরিল্যান্ড আপনি পাইছেন কিনা, বা আমেরিকার নিউ ইয়র্কের বাংলা, ওই যে ম্যানহাটন কি যেন একটা আছে না বাংলা এলাকা, ওই এলাকা বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে কিনা সেটা আমি জানি না। সেটা হয়তো হলে তো খুবই ভালো কথা, যে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইট যদি বাংলাদেশকে দিয়ে দেওয়া হয় তো খুবই ভালো কথা, তাই না? এখন বাংলাদেশের কি দেওয়া হয়েছে আমি জানি না জ্যাকসন হাইটের বিনিময়ে, দিয়ে থাকে তো খুব ভালো কথা, কিন্তু এগুলো জানানো উচিত। এগুলো জানাবে না এরকম। এবং বিএনপির মতো একটা প্রধান দল যে ভবিষ্যতে দেশ চালাবে বলে ইয়ে করে, তারা একটা বড় জিনিস থেকে ইয়ে থেকে ইয়ে আছে, আদারওয়াইজ তারাও এই পার্ট আছে, দুইটার একটা। ইউনূস সাহেব যদি এটা বিএনপি এটার পার্ট হয়ে থাকে, তাহলে এই জিনিসটা টোটাল প্রসেসের মধ্যে আপনি ধরে নিতে পারেন বিএনপিও বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে স্যাক্রিফাইস করেছে কিছু না কিছু, অবশ্যই করেছে। কারণ হলে বিএনপি এরকম করে বিএনপি একটা সংযত মন্তব্যটাও করেনি। তারা যেভাবে খুশি হয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী করছে, মির্জা ফখরুল তাহলে সরকার নিশ্চয়ই বিএনপির সাথে আলোচনা করেছে, এমন কিছু কিন্তু আমরা বিএনপি জানতে পারবে, বিএনপির কিছু লোক জানতে পারবে, তারেক রহমান জানতে পারবে, কিন্তু আমরা পাবলিক জানতে পারবো না। কিন্তু শুনেন, কোনো কিছু লুকিয়ে রাখা যাবে না এই দুনিয়াতে, এটা বেরিয়ে যাবে, এটা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। যান কর্মকাণ্ডের বিরুদ্ধে খলিল সাহেবের মুখ দিয়ে বেরিয়ে গেছেন, ওর হোয়াইট হাউসে কেউ ছিল না, উনি বলে ফেলাইছেন, আমাদের কিছু বলার নাই। লবিস্ট নিয়োগ করতে গিয়ে উনি, এবং উনি একটা উনি বাংলা বলেন নাই, কিন্তু উনি ওনার ইন্টারভিউ শুরুই করছেন হলো সংস্কৃত ভাষা দিয়ে। মাই গড! হ্যাঁ, ওই যে আমাদের দেশে এটা ইয়ে আছে না একটা কি, ফলে তোমার পরিচয় বৃক্ষ তোমার নাম কি, ফলে ফলে পরিচয় আছে না, এটার একটা সংস্কৃত ভাষা একটা আছে। আমি বললাম না আমি জানি এটা, কিন্তু আমি আমি বাঙালি মানুষ, আমার সংস্কৃতি নিয়ে এত চর্চা করার দরকার নেই। কিন্তু ওনার বাংলা ভাষা বাদ দিয়ে সংস্কৃত দরকার হয়েছে। কখন দরকার হয়? যখন আপনি জালিয়াতি করতে চান, আপনি যখন মানুষের কাছে সঠিক, মানুষকে বলতেও পারেন নাই যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, কারণ মানুষ এই কথাটা বুঝে, যেটা উনি বলছেন ওটা মানুষ বুঝবে না। উনি কিন্তু বলছেন আমি সংস্কৃত ভাষায় একটা কথা বলি। কেন বলছেন এই কথা? এই কথাটা হলো আমাদের কাছে ধোকা দেওয়ার জন্য, বাঙালি সাধারণ মানুষকে ধোকা দেওয়ার জন্য। সাধারণ মানুষ তো এটা বুঝতে পারলো না যে কি বললো ভদ্রলোক। কিন্তু যদি বলতো যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, কি ফলে পরিচয় হলো ৭৭টা দেশের মধ্যে একটা দেশ হয়েছে, এবং ৭৭টা দেশের মধ্যে আমি ৪-৫টা দেশের ইনক্লুডিং পাকিস্তানের কথা বলি। ইন্ডিয়া তো প্রচন্ড রকম ওরা চলতেছে, ওরা পক্ষে বিপক্ষে বক্তব্য রাখতেছে, কিন্তু পাকিস্তানের মতো দেশের যারা আমাদের চেয়ে ১% কম পাইছে, সে কিন্তু একটা বিবৃতি দিয়া এটাকে স্বাগত জানায়নি, আর আমরা কিন্তু পাছা থাপড়াচ্ছি। বুঝেন ঠেলা? এখন কি আসলে ঘটনাটা কি ঘটছে এটা আমি জানি না, তবে আমি কিন্তু আপনাকে উদাহরণ দিয়ে দেখালাম যে ওরা আমাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে ফেলছে। এখন আসেন আরেকটা পয়েন্ট, আমি যে সামান্য একটা খুঁটিনাটি, যেটা হলো পারিবারিক খুঁটিনাটি দিয়ে আমি প্রমাণ করি এর মধ্যে কি আছে। আমি আপনাকে বলি, মূল চুক্তিটার মধ্যে একটা ছিল ট্রান্সশিপমেন্টের ইস্যু, এটা কিন্তু এড়িয়ে যাওয়া হয়েছে আমাদের এখানে। এখানে কিন্তু বাংলাদেশের কিন্তু কোনো বেটা এখন পর্যন্ত বলে নাই যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে যেসব সম্পদ বাংলাদেশ হয়ে বাইরে যাবে বা বাংলাদেশ থেকে বাইরে যাবে সেগুলোর কি হবে। ট্রাম্প কিন্তু ওখানে স্পষ্ট বলেছে যে ভিন্ন কোন দেশের সোর্স যদি তুমি ইউজ করো তাহলে সেটা কিন্তু ওই যে ৩৬%। মানে কি, আমি আপনাকে বলি, ওইটা কিন্তু একবারও এখন পর্যন্ত জাতির সামনে কেউ বলছে না। সেটা হলো আপনার আপনার র ম্যাটেরিয়ালস কোথা থেকে আসবে? যদি চায়না থেকে আসে আপনার ৩৬%,
তার মানে আপনি সমস্ত র ম্যাটেরিয়াল কিন্তু ইয়ে থেকে আনতে হবে আমেরিকাতে, যদি বাইরে আপনি থেকে। এই 20% রাখতে চান। ট্রাম্প কিন্তু স্পষ্ট ওইটার মধ্যে ওই আপনি একটা 20 পেজের একটা চুক্তি আছে না আপনার কাছে, চুক্তির খসড়া আছে না, মনে আছে আপনার কাছে? আছে কিন্তু, ওটার মধ্যে আছে কিন্তু এটা। এবং ট্রাম্পের যেটা মূল সব দেশের মধ্যে যেটা আছে ওখানেও আছে ট্রান্সপারেন্টের বিষয়টা, কিন্তু এই কথাটা কিন্তু আমাদের দেশের মানুষকে একদম লুকিয়ে রাখা হয়েছে। ব্যবসায়ীরাও কিন্তু চুপ মেরে আছে, আমি জানি না কেন কেন লুকিয়ে আছে। কারণ হলো কি জানেন, এখানে ঘটনা ঘটেছে তো, বলে না ওই যে পাওয়ার শিফট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশে ব্যবসায়ীদের ক্ষমতা শিফট হয়ে যায় না। এটা দুইটা উদাহরণ দেই। এখানে কিন্তু এমজিআই মানে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নেতৃত্বে কিন্তু এই ঘটনা, এই যে গমের চুক্তি, সয়াবিনের চুক্তি এগুলো করা হয়েছে। কেন জানেন? তাদেরকে স্বল্প সুদে ব্যাংক থেকে টাকা দিবে, এই জন্য বাংলাদেশের মানুষের রক্ত চুষে তারা $60 বেশি করে গম কিনবে। গম কিনবে। তারা কিন্তু এই বাণিজ্য উপদেষ্টা তাদের কথা দিয়েছে স্বল্প সুদে, স্বল্প শব্দটা স্বল্প ইউজ করছে, স্বল্প সুদে তারা ঋণ পাবে এই আমদানির জন্য। তাহলে টাকাটা কার গেল? আমাদের পাবলিকের উপরে আপনি ঋণের সুদেরটাও চাপায় দিলেন, আবার দামও বাড়তে দিলেন। কয়টা চাকরি? একটা হলো ট্রান্সশিপমেন্ট, আরেকটা না। এবার থার্ড, পুরা ব্যবসায়িক গ্রুপ চেঞ্জ হয়ে গেছে। আগে যারা গমের ব্যবসা করতো তারা আউট, নিউ নতুন গ্রুপ আসছে। পিপল, নিউ গ্রুপ আসছে গমের, নিউ গ্রুপ আসছে সয়াবিনের, নিউ গ্রুপ আসবে হলো তুলার, সব কিন্তু নিউ গ্রুপ আসবে। কারণ কি জানেন? কারণ হলো আগে দেশের থেকে যারা ইম্পোর্ট করতে এরা বাদ পড়ে যাবে কেন, এখন বিগ ইন্ডাস্ট্রির হাতে চলে, ওই যে মেঘনা গ্রুপ এবং এদের হাতে চলে যাচ্ছে। তারা তারা কাদের সাথে পার্টনারশিপে যাচ্ছে এই আমদানিতে বা এতে? তারা যাচ্ছে হলো বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানদের সাথে। তাহলে ব্যবসা যতই বাংলাদেশি বলেন, কিন্তু সে তো বাংলাদেশি না, সে তো আমেরিকান। তাহলে ব্যবসাটা কার কাছে গেল? আপনি আগে সে ধরেন আপনি বিপুল দেশের থেকে আপনি 500 মন গম আমদানি করতেন ইয়া থেকে, সে ধরেন একদম আমেরিকান রপ্তানিকারক থেকে। আর এরা যায় চুক্তি করে ওখানে কি করলো, ওখানকার আমাদের যে ব্যবসায়ীরা আছে তাদের মাধ্যমে নেগোশিয়েট করে একটা জায়গায় আসলো যে আমরা ব্যবসা করব। তো ব্যবসা কারা করবে? বাংলাদেশি আমেরিকানরা ওখানে যারা আছে তারা কিন্তু এই এক্সপোর্টটা করবে, ওই যে গম রপ্তানিকারক যারা গম উৎপাদন করে তাদের থেকে কিনে। তাহলে ব্যবসাটা কার কাছে গেল ফাইনালি? আমেরিকায় গেল। এক গ্রুপের হাত থেকে শিফট করে আরেক গ্রুপের হাতে গেল একদিকে। আবার আবার পুরা মূল ব্যবসার মূল লাভটা খাবে কারা? বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান। আমি এটার বিরুদ্ধে না, কিন্তু আপনি ব্যবসাটা তো আমেরিকার হাতেই চলে গেল। আমেরিকার হাতে গেল। আমেরিকায় কে খাইলো সেটা বিষয় না, গেল তো আমেরিকার হাতেই। বাংলাদেশি বংশোদ্ভূত খাও আর আমেরিকান বংশোদ্ভূত খাও, গেল তো আমেরিকার হাতে। খাতুনগঞ্জে গম খাতুনগঞ্জ নিয়ন্ত্রণ করতে পারবে না, এখন গম আর অন্যরা নিয়ন্ত্রণ করতে পারবে না। গম নিয়ন্ত্রণ হয়ে যাবে হলো ওই যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যারা স্বল্প সুদে পাবে। আপনি খেয়াল করে দেখেন, অন্য আমদানিকারকরা কিন্তু চলতি যে সুদের হার আছে সে সুদের হারে কিন্তু তারা লোন নিয়ে কিন্তু গম আমদানি করতে হবে, আর এরা আমদানি করবে হলো স্বল্প সুদে। ওরা বলে দিচ্ছে যে বাণিজ্য ব্যবসা তাদেরকে স্বল্প বিশেষ সুবিধা নিয়ে, তাই তো তো ব্যবসাটাও শিফট হয়ে যাচ্ছে সব। তার মানে হচ্ছে আমি যে আমরা আমি আসলে একটা ডিটেইল অন্ধকার। কথা বলে বুঝছেন, আপনার টক শোতে এগুলো নিয়ে কথা বলা মানে হলো এক ধরনের মানুষকে বোর করা, কারণ মানুষের সবাই এটা বুঝে উঠতে পারবে না। তো আমি নিশ্চয়ই এতক্ষণ পর্যন্ত বোর করছি, কিন্তু আমি আপনাকে একদম ভেতরের জিনিসটা বললাম যে এখানে বিশাল বিশাল ঘটনা ঘটে গেছে যেটা আমরা কেউ দিব্য চোখে দেখতে পাচ্ছি না, দেখলো বলছি না, অথবা দেখতে দেওয়া হচ্ছে না, এটাও তো আছে। আরেকটা জিনিস হচ্ছে কি, আমার একটা প্রশ্ন আছে যে আমরা যে এনডিএ করলাম, জুন মাসে এনডিএ করলাম তড়িঘড়ি করে, এবং সবার অজান্তে এনডিএ করলাম। পরে বশিরউদ্দিন এসে জানালেন যে তারা একটা এনডিএ করছেন। এখন পৃথিবীর আর 72টা না 77টা দেশ যে পাইলো, আরো 76টা দেশ আমরা সহ, সবাই কি এনডিএ করছে নাকি? সবার সাথে কি চুক্তি হয়েছে নাকি? এটা তো পরিষ্কার করে নাই আপনি তো পরিষ্কার করবেন যে শুধু আমরা না, এনডিএ তো সবার। হ্যাঁ, আমি এই জিনিসটাই প্রশ্নটা আপনার কাছে করতাম যে এইটাও মানুষের এটা 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 কোন দেশ এখন পর্যন্ত বলে নাই যে তারা এনডিএ করছে, শুধু আমরাই বলছি। কোন দেশ এরকম করে তাদের প্রধানমন্ত্রী বা তাদের প্রধান উপদেষ্টা বা তাদের প্রেসিডেন্ট অভিনন্দন জানায় নাই আলোচক দলকে।
কোন দেশের ৭৭টা দেশের একসাথে, আপনি জাস্ট চিন্তা করে দেখেন তো, ৭৭টা দেশের একসাথে সমাধান হয়েছে। আপনি কি হুম, একটা একটা সাধারণ মানুষের বিশ্বাস হয় ৭৭টা দেশের প্রতিনিধি দল ওখানে ছিল? বিশ্বাস হয়? এটা বিশ্বাস করার মতো? না। ইউএসসিআর তো ট্রাম্প নিজে বলছে আমি এতগুলো দেশের সাথে কথা বলার মতো আমার লোক বল নাই। ইউএসসিআর ৭৭টা দেশের সাথে আলোচনা করছে। আমরা দেখেন, খেয়াল করে দেখেন, একটা মাত্র ভিডিও বারবার ঘুরায় ঘুরায় দেখাই। একেবারেই রেগুলার একই ভিডিও। অনেক তথ্যবহুল আলোচনা শুনলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই যে সামরিক যে ইয়েটা আছে, কি বলে, নিরাপত্তা। নিরাপত্তাটা আসলে কি? এটা তো কেউ জানে না। আমরা করিডোর দিয়ে দিলাম কিনা? আমরা সেন্ট মার্টিনের ব্যাপারে কিছু করলাম কিনা? বন্দরের কি হইলো? এগুলো কিন্তু কোনো কিছুই ডিসক্লোজ হইলো না। তাই না? সেটা তো ইউনূস সাহেবের নিজের বিবৃতির মধ্যেই আছে। অনেক নিরাপত্তা পরিষ্কার। বিষয়ক ব্যাপার আছে। কই সেটা জাতীয় নিরাপত্তা বিষয়ক। ইউনূস সাহেব তো হুম, নিশ্চয়ই আমেরিকার জাতীয় নিরাপত্তা নিয়ে বললে তো মার্কিন বলতেন। জাতীয় নিরাপত্তা রাইট। মানে বাংলাদেশের না, তাহলে সেটা কি হইলো সেটা তো বাংলাদেশের বললেন জাতীয় না। নিরাপত্তা। ওইটা নিয়ে আমরা কি পাছা একেবারে, থাপড়াইতে পারি কিনা সেটা তো আমরা পারলাম না। একেবারে, আমরা কি জ্যাকসন হাইট পাইলাম একেবারে। কিনা? ঠিক আছে, আমরা জ্যাকসন হাইট পাইলাম কিনা? আমরা ও মেরিল্যান্ডে কোনো বাঙালি পাড়া পাইলাম কিনা? আমরা ইয়াতে কি বলে নিউ ইয়র্ক আপস্টেটে আমরা কোনো এলাকা পাইলাম কিনা? এটা তো আমরা পাই নাই। এখন আমাদের কি দিয়ে দেওয়া হলো এটাও আমরা জানি না। হুম, খুবই ক্লিয়ার সবকিছু। আমরা মোটামুটি একটু গভীর আলোচনাটা শুনলাম যে ভিতরে আসলে কি আছে। এইভাবে বাংলাদেশের গণমাধ্যমে কোনো খবর নাই এবং বাংলাদেশের গণমাধ্যমগুলো যেভাবে রিপোর্ট করছে তাতে মনে হচ্ছে এটা একটা বিরাট অর্জন বাংলাদেশের জন্য। তা তো বিশাল বটেই, অর্জন। অর্জন তো বটেই। এটা অর্জন না? বিশাল অর্জন। আপনি আপনি ডাইকান আপনি আপনার ঘাড়ের মধ্যে আপনাকে কত ৩৬% দিকলো, আপনি কান্নাকাটি করে আপনি সেটা 20% আসছেন, এটা বিশাল অর্জন না? কিন্তু 20% যে ঘাড়ের মধ্যে চাপলো, হুম, ও বলছে কি জানেন? অনেকেই বলছে, আমি একজন অর্থনীতি বললো যে আমরা আহ, কম্পিটিটিভ কম্পিটিটিভ অ্যাডভান্টেজের মধ্যে আমরা থাকবো, কারণ ভিয়েতনামেরটা আর আমাদেরটা প্রায় সমান, অমুক পাকিস্তানের সাথে সমান, অমুকের সাথে প্রায় সমান, সমান 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 সমান। কিন্তু ট্রান্সশিপমেন্টের ব্যাপারে কিন্তু কেউ বলছে না যে আপনি যে চায়না থেকে তুলা আনবেন বা চায়না থেকে ফ্যাব্রিক আনবেন বা ইন্ডিয়া থেকে আনবেন, সেটার উপরে তো ট্রাম্প 36% বসায় রেখে দিচ্ছে। সে তো বলেই দিছে ওটার মধ্যে যে কোনো জিনিস তুমি যে অন্য জায়গা থেকে আইনা বানায় আমার দেশে, এমনকি শিপমেন্টও যদি এমন হয়, প্রমাণ হয় যে বাংলাদেশ থেকে মালটা গেছে চায়নাতে, চায়না থেকে ইয়েতে পৌঁছাইছে, যে এটা যদি চায়নার বুঝে মনে হয় কোনোভাবে এটা চায়না অরিজিন, চায়না থেকে এটা মানে যে লেভেলিং করে না, তাহলে কিন্তু একই হুম। রকম ওই 36% ফালায় দিবে, কোনো লাভ হবে না। তার তার মানে সেই 51% চলে যাবে, 52% চলে যাবে। ভাই, আপনি হ্যাঁ, 60 to 70% এখন পর্যন্ত র মেটেরিয়ালস, আমি জানি না এক্স্যাক্টলি, বাট আমি যখন অ্যাক্টিভ জার্নালিজমের মধ্যে ছিলাম 8-10 বছর, তখন তো আমি জানি যে 60 to 70% আপনি র মেটেরিয়ালস এখন পর্যন্ত আপনি আনতে হয় ইন্ডিয়া, চায়না, অমুক তমুক থেকে। চায়না থেকে। আগে হ্যাঁ, মার্কিনিরা কট্টু ফ্যাব্রিক দেয়, মার্কিনিরা ওই ফ্যাব্রিকটাই দেয় যে ফ্যাব্রিকটা দিয়ে সুনির্দিষ্ট ফ্যাব্রিক, এটা দিয়ে তুমি আমাকে বানায় দিবে, ওইটা পাঠায়। কিন্তু এখন আপনাকে হুম। কিন্তু আমেরিকা থেকে তুলা কিনতে হবে, আমেরিকা থেকে, তা না হলে কিন্তু আপনি ট্রান্সশিপমেন্টের ওই চার্জের পাল্লায় পড়ে ওই 36%-এ উঠবে। আর কিভাবে এরা যে নাচে, এই নাচন কুদনটা কেমনে দেয়, এবং আমাদের ব্যবসায়ীরা বা আমাদের অর্থনীতিরা কেন কথাগুলো ক্লিয়ার করছে না আমাদের কাছে? আমিও ভুল করতে পারি, কিন্তু বিপুল, এটা তো লিখিত পড়িত, আমার ভুল হওয়ার কোনো কারণ নাই। রাইট, রাইট। আর কিন্তু কেউ তাদের বলছেন না বক্তব্য কিন্তু। তো খুব সব পরিষ্কার। তাদের বক্তব্য তো সব পরিষ্কার। হ্যাঁ? এবং আপনি দেখেন, আমি এটাই চিন্তা করতেছিলাম আরকি। আমার বারবার মনে হচ্ছে যে আমি অনেক ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম কালকের দিনে। অনেকের সাথে আমি কথা বলছিলাম যে, "এতে কি হলো?" বলল, "কিছুই হইছে না।" আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা যে বাকি যে কম্পিটিটর আছে আমাদের, তাদের কাছাকাছি সমতুল্য। ভিয়েতনামের 15% আমরা 20% কিংবা আফগানিস্তানের 15% কিংবা পাকিস্তানের 20% কিংবা অমুক জায়গায় 18%। এদের সঙ্গে হয়তো আমরা একটু কম্পিটিশন করতে হবে। করে আমরা টিকে থাকতে হবে। কিন্তু দীর্ঘমেয়াদে চিন্তা করলে এটা খুব ক্ষতিকারক। আপনার টোটাল র ম্যাটেরিয়ালস আপনার দেশে বানাইতে হবে অথবা এই আমেরিকা থেকে আনতে হবে, যদি আমেরিকা আমেরিকার থেকে এই বিশ আনতে হবে। পার্সেন্ট এই 20+16 26%-এ যদি আপনি যেতে হয়, তাহলে হয় আমেরিকা থেকে র ম্যাটেরিয়াল আনতে হবে পুরো সবকিছু, আর না হলে বাংলাদেশের র ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে। আদারওয়াইজ আপনি অন্য বি কোনো দেশ থেকে যখনই র ম্যাটেরিয়াল ব্যবহার করেন তখনই সে 36%-এ চলে যাবে। হুম, আপনি কেমনে ভুল মানে ভুল দেখেন? সে ধরেন এই যে অ্যাপল,
বা সে ধরেন যে কোনো এই প্রোডাক্টের মধ্যে বহু দেশের ইয়া থাকে, হ্যাঁ, কম্পোনেন্টস থাকে, যন্ত্রাংশ। বহু দেশের হ্যাঁ, যন্ত্রাংশ থাকে। দেখেন কিন্তু ওখানে লেখা থাকে যে ডিজাইন ফ্রম ক্যালিফোর্নিয়া অমুক তমুক বাট মেড ইন চায়না। এই শুল্ক হুম, হার কিন্তু অত্যন্ত জটিল, এবং এটা নিয়ে কিন্তু আমেরিকার সাথে ফাইট। সেই ফাইটের মধ্যে কিন্তু এখন আমরা পড়লাম, কারণ আমরা র মেটেরিয়ালস এর ব্যাপারে আমেরিকার সাথে কোনো নেগোসিয়েটই করতে পারি না। আমেরিকার সাথে ফাইট হুম, হলো কিসের, কি নিয়ে এই চায়নার ফাইটটাকে, সেই ফাইটের মধ্যে আমরা ঢুকলাম। আমি আপনার বলি যে বন্দর থেকে সহ সব ইয়ে আহ, চায়না যত জায়গায় হ্যান্ডলিং এবং এগুলো বিভিন্ন জায়গায় যা তাদের ইকুইপমেন্ট দেয়, সেখানে তারা একটা কোম্পানির কম্পোনেন্ট ইউজ করে, সেটা দিয়ে তারা কিন্তু ট্র্যাক করতে পারে সারা দুনিয়াতে। যে কারণে আমেরিকা খুবই ক্ষুব্ধ যে চায়না সকল যে দেশ থেকে যাই কিছু আমেরিকা ইম্পোর্ট করছে, ওই হুম, প্রোডাক্টের কারণে, ওই কম্পোনেন্টের কারণে, ওই জাহাজে বা ওই হ্যান্ডলিং ইয়ের মধ্যে ওই কম্পোনেন্টের কারণে, বা ওই যে কন্টেইনারটার মধ্যে ওই কম্পোনেন্টের কারণে ওরা কিন্তু ট্র্যাক করতে পারে এটা কোথায় যাচ্ছে, এটা কি যাচ্ছে, ওরা জানতে পারে। সো আমেরিকা কিন্তু এই ব্যাপারে উদ্বিগ্ন যে সে আজকে এখান থেকে যেখানে যা কিছু পাঠাচ্ছে বা তার দেশে যা কিছু আসছে, এটা কিন্তু চায়না জানতে পারতেছে। যে কারণে চায়নার সাথে তার এত হুম, ফাইট। যে কারণে তারা বলছে তুমি এই আমাদের দেশকেও বলছে তোমরা এই ইয়ে করতে পারবে না, কেন এই সফটওয়্যার ব্যবহার করতে পারবে না, এই ইকুইপমেন্টটা ব্যবহার করতে পারবে না। এখন এই ইকুইপমেন্টটা ব্যবহার না করলে বাংলাদেশ তো সিকিউরিটির জন্য অন্য কোনো ইকুইপমেন্ট তো ব্যবহার করতে হবে, সেটা কারটা? আমেরিকানটা। সো আপনি কিন্তু আমেরিকা। নজরদারি, আপনি আমেরিকার নজরদারিতে আসবেন। আগে চীনের ছিলেন, এখন আমেরিকা। সো ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট টু ডিসকাস, সামটাইমস খুবই আমার কাছে বিপজ্জনক। মনে হয় যে আমরা যে এনডিএর মাধ্যমে যে জিনিসটা করে ফেলেছি, সেটা আমি জানি না ভবিষ্যৎ সরকার, আমার ধারণা কোনো না কোনো ভাবে, একদিন আমরা হয়তো বুঝি নাই, কোনো না কোনো ভাবে বিএনপি এটার সাথে জড়িত। তা নাহলে বিএনপি এত তাৎক্ষণিক ভাবে, আমির খসরু মাহমুদ উনি কিন্তু ব্যবসায়ী মানুষ, উনি কমার্স ব্যবসায়িক। মিনিস্টার ছিলেন, হুম, যে উনি কিন্তু এত তাড়াতাড়ি এটাকে এরকম করে অ্যাকসেপ্ট করে নিতেন না। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা জুলাইয়ের আলোচনা সভার মধ্যে যে এই কথাগুলি বলতেন না, ওনারা আমার যে ধারণা এই গোপন আলোচনার সাথে ওনারা সংযুক্ত। এবং তারেক রহমানও, এই যে ইউনূস সাহেবের সাথে তারেক রহমানের যে মিটিং হচ্ছে, এখানে এই বিষয়গুলো বৈঠক হয়। আলোচনা। আমারও তাই মনে হচ্ছে 13 জনের বৈঠকে এইগুলো আলোচনা হয়েছে এবং তারেক রহমান নিশ্চয়তা দিয়েছেন ক্ষমতায় যাওয়ার আশ্বস্ত এটা ক্ষমতায় যাবে। কোনো না কোনো একটা হ্যাঁ, আয়োজন হয়েছে, আমার ধারণা কি কোন না কোনো পাওয়া ভাবে যাবে, এটা হয়েছে। আজও কালো এগুলো বের হবে। কিন্তু গোপন থাকবে না, সবই তো ডিসক্লোজ হয়ে যাবে টুডে অর টুমরো। এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেটাও ডিসক্লোজ হবে, সময় লাগবে আর কি। এখনো যে যে কালকে যে খলিল রে নিয়ে এত পাছায় থাপ্পড় মারতেছে, মানে এক করতেছে যে ভিডিও, ওদের কথার ভিতর দিয়ে তো সবকিছু ফাঁস হয়। ওরা কি লুকা রাখতে পারতেছে? পারবে না।